আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি প্রমাণ দেখব। এই প্রমাণটা তোমাদের বিভিন্ন পরীক্ষাতে অনেক বেশি পরিমাণ আসতে দেখা যায়। একটু যদি তুমি মনোযোগী হতে পারো, আশা করি এই যে প্রমাণটা তোমরা নিমিষেই অ্যান্সার করে নিতে পারবা। যদিও প্রমাণটা অনেক অনেক বড়, জাস্ট একটু ধাপগুলো যদি তুমি বুঝতে পারো যে আসলে এই প্রমাণটার ক্ষেত্রে আমরা কোন ধাপ থেকে কোন ধাপে যাচ্ছি, তাহলে দেখবো অটোমেটিকলি তুমি এটার মান বের করে নিতে পারবা। তাহলে দেখো এখানে টপিকসটা কি, প্রাসের গতিপথের সমীকরণ। প্রাস বলতে কি জিনিস আমরা কিন্তু তখন বলেছিলাম যে প্রাস বলতে আমরা বুঝি একটা বস্তুকে আমরা ছুঁড়ে মারলাম। মনে করো আমার হাতের মার্কারটা আছে, এই মার্কারটাকে কি করলাম, আমি ছুঁড়ে মারলাম। ছুঁড়ে মারলে কি হবে, দেখা যাবে মার্কারটা এইভাবে উপরে উঠবে, উঠে আবার নিচে যায়, এখানে যাই পড়বে। যে কোনো বস্তুকে তুমি ছুঁড়ে মারলে কিন্তু আলটিমেটলি এই ঘটনাটা ঘটবে যদি তুমি সেটাকে কৌণিকভাবে ছুঁড়ে মারো। এবার দেখো আমরা ধরলাম তুমি এখানে আলফা বেগে এটাকে ছুঁড়ে মারছো, বা আমি এই বস্তুটাকে আলফা বেগে ছুঁড়ে মারলাম, তখন কি কি ঘটনা ঘটতেছে। এই বস্তুটা একটা সময় এখানে আসবে, এই বস্তুটা আমার এক সময় এখানে আসবে, একটা সময় এখানে আসবে, একটা সময় এখানে আসবে। মনে করলাম আমরা এখানে যদি আমরা ধারাবাহিকভাবে শুরু করি, এটাকে আমরা বি এ পয়েন্ট ধরলাম, এটাকে বি পয়েন্ট হিসেবে চিন্তা করলাম, এটাকে সি পয়েন্ট, এটাকে ডি পয়েন্ট ধরলাম, এটাকে ই পয়েন্ট ধরলাম। যদিও তোমাদের এটা কিন্তু অ্যান্সারের ক্ষেত্রে লাগবে না, তোমাদের প্রমাণের জন্য না, জাস্ট বোঝানোর জন্য আমি কথাটা বলতেছি। এই বস্তুটা একটা এ পয়েন্টে ছিল, এক সময় বি পয়েন্টে, এক সময় সি পয়েন্টে, এক সময় ডি পয়েন্টে, এক সময় ই পয়েন্টে এসে পতিত হইল। তাহলে এই যে বস্তুটা যে পথে গেল এটাকে বলা হয় প্রাস। ক্লিয়ার কি বুঝাইতে পারছি? এই বস্তুটা যে পথে গেল, উলম্ব যে একটা দ্রুত অতিক্রম করলো, অর্থাৎ দেখো এটা কি ভূমি থেকে একটা নিচে নির্দিষ্ট উপরে উঠছে না, এটা মনে করো আমরা ভূমি ধরলাম, তাহলে দেখো বস্তুটা ছুঁড়ে মারার পরে একটা নির্দিষ্ট গতিতে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠছে, এবং এই যে আদি পয়েন্ট থেকে একটা নির্দিষ্ট পরিমাণ আনুভূমিক দূরত্ব অতিক্রম করে যায়, সেটা কিন্তু এখানে পতিত হয়েছে। তাহলে এই যে সে যে পথে গেল, এই যে পথ, এই পথের সমীকরণটা আমরা এখান থেকে বের করা শিখব। ক্লিয়ার বুঝাইতে পারছি? আচ্ছা, এবার দেখো তুমি যখন এই বস্তুটাকে ও বিন্দু থেকে ছুঁড়ে মারছিলে, তখন তোমাদের বইতে দেওয়া আছে এটা একটা পি বিন্দু। হ্যাঁ, এই পি বিন্দুতে আসার পরে দেখা গেল, আমি কিন্তু যা বলেছিলাম তোমাদের অনেকবার করে বলেছি, একটু থিঙ্কিং করে দেখো, যদি কোনো বস্তুকে তুমি যদি কৌণিকভাবে ছুঁড়ে মারো বা কোনো বল যদি কৌণিকভাবে কাজ করে, তার দুইটা উপাংশের সৃষ্টি হয়। একটা উপাংশ কাজ করে আনুভূমিক বরাবর, আর একটা উপাংশ কাজ করবে আমাদের উলম্ব বরাবর। অনুভূমিক বরাবর যেটা যাবে, অর্থাৎ কোণের সাথে যেটা যাবে, তাকে আমরা বলেছিলাম এটা যদি ভি হয় তাহলে এটাকে বলবো আমরা ভি কস আলফা, আর যেটা আমাদের উপরের দিকে যাবে সেটার নাম আমরা বলবো ভি সাইন আলফা। ক্লিয়ার কি বুঝতে পারছি? অর্থাৎ যে কোনো বল অথবা যে কোনো বেগকে যদি আমরা কৌণিকভাবে ছুঁড়ে মারি, তাহলে দুইটা উপাংশের সৃষ্টি হচ্ছে। একটা উপাংশ আনুভূমিকভাবে, তার নাম ভি কস থিটা, একটা উপাংশ আমার উলম্বভাবে চলে যাবে, সেটাকে আমরা বলবো ভি সাইন থিটা। এখন এই যে বস্তুটা যখন আমাদের এই প্রান্তে আসলো, এখান থেকে এখানে আসলো, তখন তার আদি বেগ, মনে করলাম আমরা আদি বেগটা ধরে নিলাম, আদি বেগ v0, আদি বেগটা আমাদের v0। এখন যখনই তুমি ছুঁড়ে মারছিলে তখন কি হয়েছিল, তোমার দুইটা উপাংশের সৃষ্টি হয়েছিল। একটা উপাংশ কিসে গেছিল, আনুভূমিক বরাবর কাজ করতেছিল, আর একটা উপাংশ উলম্ব বরাবর কাজ করতেছিল। তো আমরা ধরলাম যার আনুভূমিক, আমি শর্টে লিখলাম, আনুভূমিক উপাংশ সমান আমরা লিখলাম v0x, বা x বরাবর যেটা যাচ্ছে, এই বলটা কি x বরাবর যাচ্ছে না, সেজন্য আমরা এটাকে x দিয়ে ডিনোট করলাম। পরে কিন্তু আমরা এটাকে চেঞ্জ করে ফেলবো, যে কেন চেঞ্জ করবো আস্তে আস্তে পেয়ে যাবা, যে cos এর মাধ্যমে আমরা চেঞ্জ করব। আর উলম্ব, উলম্ব সমান আমরা লিখলাম এই ভি যে বলটা উলম্ব বরাবর y পরিমাণ কাজ করতেছে, মানে y অ্যাক্সিস বরাবর সে কাজ করতেছে। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের বইতে দেখবে যে এখানে লেখা আছে যে ভি ওয়াই, অর্থাৎ এই বলটা মানে ওয়াই বলটা সবসময় জে অ্যাক্সিস। ওই যে আমরা তোমাদের বলেছিলাম যে তোমার আই জে কে, এটা দ্বারা আমরা কি বুঝি বলো তো, অ্যাক্সিস বুঝতে পারি। অর্থাৎ আই দিয়ে আমরা এক্স অ্যাক্সিস বুঝি, জে দিয়ে আমরা ওয়াই অ্যাক্সিস বুঝি, এবং কে দিয়ে জেড অ্যাক্সিস বুঝি। সাধারণত এভাবে বোঝানো হয়ে থাকে। তাহলে এই যে আমাদের জে
কার সাথে কাজ করবে? ওয়াই এর সাথে। এর মানে আমরা বুঝতে পারতেছি এই যে ভি ওয়াই যে বলটা কাজ করতেছে অথবা যে বেগটা নিচের দিকে যে অংশটা কাজ করতেছে সেটা কোন বরাবর আছে? যে উপাংশ বরাবর, অর্থাৎ যে ওয়াই অ্যাক্সিস বরাবর। ক্লিয়ার? আর এই বরাবর যেটা যাচ্ছে তার সাথে কি লেখা আছে? যদিও তোমাদের বইতে ভুল করে এখানে যে লেখা আছে, তোমরা এখানে আই লিখে নিবা। এখানে আই ভি এক্স মানে এক্স অ্যাক্সিস বরাবর কার ভ্যালু আছে? আই এর ভ্যালু আছে। ক্লিয়ার কি বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখো এই বস্তুটাকে ছুঁড়ে মারার পর সে যখন পি বিন্দুতে আসলো, যখন পি বিন্দুতে আসে, পি বিন্দুতে আসলে কি ঘটনা ঘটতেছে? তখন তার ভেলোসিটি আমরা ধরে নিলাম তার বেগ ইকুয়াল টু ভি। আগে যখন আমাদের শুরুতে ছিল বেগটা তখন আমরা ভি জিরো ধরে নিলাম, কিন্তু সে যখন পি বিন্দুতে এসে পৌঁছালো, এই পি বিন্দুতে সে কিন্তু এমনিতে এমনি আসে নাই। সে কিভাবে আসছে? তার এক্স অ্যাক্সিস বরাবর এক্স পরিমাণ পথ যেতে হয়েছে, আবার ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই পরিমাণ পথ তাকে অতিক্রম করতে হয়েছে। এক্স অ্যাক্সিস বরাবর এক্স পরিমাণ পথ গেল এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই পরিমাণ পথ গেল। যদি এই পরিমাণ পথ সে একসাথে কভার করে তার মানে তার অবস্থান কোথায় থাকবে? এইখানে থাকবে। আমরা কিন্তু জানি যে এক্স কমা ওয়াই সমান 2,3, এই মানটা আমরা কিভাবে বসাই গ্রাফে? যে এক্স বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব যাবে, ওয়াই বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব যাবে, অর্থাৎ এই পয়েন্টটাই মনে করো 2,3 পয়েন্ট। সে বোঝার জন্য বললাম। তার মানে এইদিকে আমরা 2 গিয়েছি আর উলম্ব বরাবর আমরা 3 গেলাম, তার মানে এরকম একটা পয়েন্ট পাবো। তার মানে সিমিলারলি এই একটা নির্দিষ্ট পয়েন্ট এইভাবে সার্টেন সময় পর পর পরিবর্তন হচ্ছে, তার অবস্থানের পরিবর্তন হচ্ছে। যখন সে পি বিন্দুতে ছিল তার বেগ যদি ভি হয়, আনুভূমিক বেগ কত হবে? আনুভূমিক বেগ হবে ভি এক্স। আর উলম্ব বেগ সমান আমরা কি লিখতে পারি? উলম্ব বেগ সমান ভি ওয়াই লিখতে পারি আমরা। ক্লিয়ার কি বুঝতে পারছি? অর্থাৎ যখন আমরা ইনিশিয়ালি ছাড়বো তখন আনুভূমিক বরাবর বেগ হবে ভি জিরো এক্স, যখন আমরা ইনিশিয়ালি ছাড়বো তখন উলম্ব বরাবর যে বেগ থাকবে সেটাকে আমরা ভি জিরো ওয়াই বলবো। একটা নির্দিষ্ট সময় পরে তার বেগ যখন ভি হয়ে যাবে, এই যে এটা দ্বারা আমরা বুঝতে পারতেছি ভি, অথবা এইটা দ্বারা, অর্থাৎ এই বলটা এই বরাবর কাজ করতেছে বা বেগটা এই বরাবর কাজ করতেছে। ঠিক আছে, নির্দিষ্ট সময় পরে তার বেগ কি হয়ে গেল? ভি। যখন পি বিন্দুতে তার বেগটা ভি হয়ে গেল তখন আনুভূমিক বেগ পাবো আমরা ভি এক্স এবং উলম্ব বেগের মানটা পাবো ভি ওয়াই। এটা মোটামুটি আমরা যে কোনো প্রমাণ করে, মানে এই প্রমাণটা যখন করব এই কথাগুলো লিখে নিব, এইভাবে চিত্র আঁকায় নিব। আঁকানোর পরে এই কথাগুলো যদি লেখা থাকে তাহলে কিন্তু স্যার যে এরকম একটা টিক চিহ্ন দিয়ে দেবে। কারণ কি, যে তুমি এই যে প্রমাণটা করতেছো এই প্রমাণগুলোতে তুমি কার মানটা কি ধরে নিছো এটা কিন্তু তোমাকে অবশ্যই রিপ্রেজেন্ট করতে হবে। তুমি যদি এটা রিপ্রেজেন্ট না করো, তুমি প্রমাণ করে আসছো, তখন কিন্তু এক্সামিনার ইচ্ছা করলে পরে ওই প্রমাণ শেষে এরকম কেটেও দিতে পারে যে তুমি কার মান কি ধরছো। সাপোজ আমার নাম সজল, তুমি ধরলে কি যে আমার একটা নিক নেম দিলা, আমার নাম আকাশ দিলাম, যে আকাশ দিলে পরে সজলকে চেনা যাবে। অথবা তুমি আমার নিক নেম দিলে এ, মিস্টার এ, যে এ দ্বারা এই সজল ভাইকে বোঝাবে, বি দ্বারা আরেকটা ভাইকে বোঝাবে, তোমার ইমরান ভাইকে বোঝাইতে পারো। এরকম সিমিলারলি আমরা কোনো একটা পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করতেছি যে এটা দ্বারা আমরা কি বুঝতে পারতেছি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা মোটামুটি এটা আমরা উপরে লিখে নিলাম। তারপর থেকে এখন আমরা প্রমাণ শুরু করব, কিভাবে আমরা প্রমাণে আগাইতে পারি। দেখো তো, আনুভূমিক বেগ, আনুভূমিক বেগ, আনুভূমিক বেগ বলতে কি এই বেগটা আমরা বুঝতে পারতেছি, তাই না? এই যে যে কোনো বিন্দুতে এই বরাবর যে বেগটা কাজ করতেছে এটাকে আমরা বলতেছি কি আনুভূমিক বেগ। আর যে কোনো বিন্দুতে উলম্ব বরাবর যে বেগটা কাজ করতেছে তাকে আমরা কি বলতেছি? উলম্ব বেগ। এটা যদিও নিম্নমুখী, এটা হচ্ছে নিম্নমুখী, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা আমরা কাজ করতেছি সেটাকে আমরা বলবো উলম্ব বেগ। তার মানে আমরা যে আনুভূমিক বেগের কথাটা উল্লেখ করলাম এর মাধ্যমে আমরা কাকে কাকে বুঝতেছি? আমরা বুঝতে পারতেছি এর মাধ্যম দিয়ে এইটাকে এবং এইটাকে, অথবা এগুলো প্রতিটা পয়েন্টে কাজ করতেছে, জাস্ট আমরা সার্টেন কয়েকটা বিন্দু নিয়ে একটু আলোচনা করতেছি, এই জাস্ট মাত্র। বুঝতে পারছো? এখন আনুভূমিক বেগ সমান আমরা লিখতে পারি, দেখো ভি এক্স ইকুয়াল টু ভি এক্স জিরো অথবা ভি জিরো এক্স প্লাস এ এক্স টি। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা আবার কোত্থেকে লিখলেন? ওকে, ভুল লিখে ফেলছি, সমস্যা নেই। কোত্থেকে লিখলাম এটা তো দেখবা। ওকে, এদের সূত্র তোমাদের মনে ছিল, একটু খেয়াল করে দেখো তো। ভি ইকুয়াল টু
ইউ প্লাস এটি, মনে আছে? যদি এই সূত্রটা মনে থাকে তাহলে দেখো পরবর্তী লাইনটা কোত্থেকে আছে তুমি নিজে থেকে বুঝে নিতে পারবা। ভি বলতে আমরা কি বুঝি? শেষ বেগ। আর ইউ বলতে বুঝি আমরা আদি বেগ। তাহলে এই যে বিন্দুতে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর যে শেষ বেগ সেটা আমরা আদি বেগের সাথে তুলনা করতেছি। অর্থাৎ কি, এই বস্তু যখন মুভ করতেছে, আমি কিন্তু বলেছিলাম তোমাদের একটা বস্তু যখন কৌণিকভাবে মুভ করবে তার দুই ধরনের বেগ থাকবে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর অর্থাৎ আনুভূমিক বেগ, একটা উলম্ব বেগ। তার মানে এখন আমরা কার বেগ নিয়ে কাজ করতেছি? আনুভূমিক নিয়ে কাজ করতেছি। তাহলে আনুভূমিকের এখানে ছিল v0x, এটা হচ্ছে ইনিশিয়াল বেগ ছিল, মানে কি প্রারম্ভিক বেগ অথবা আদি বেগ। আর এই মুহূর্তে এসে বেগ কত হয়ে গেছে? vx পরিমাণ হয়ে গেছে। তার মানে কি একটা নির্দিষ্ট সময় পরে বেগ অর্থাৎ শেষ বেগ যেটাকে আমরা বলি, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি শেষ বেগ সমান, এই যে শেষ বেগ সমান আদি বেগ আমার যেটা ছিল সেইটা প্লাস এটি। এখন কথা হচ্ছে এই এটি বলতে আমরা কি বুঝি? এটি এ বলতে বুঝি আমরা অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। কারণ কি একটা বস্তু তুমি ছুঁড়ে মারলে পারে তার উপরে কে কাজ করবে? অভিকর্ষ ত্বরণ কাজ করবে। অভিকর্ষ ত্বরণ বলবে ভাই যাস না, ফিরিয়ে আয়। ও উপরে উঠবে, কবে যে না আমি চলে যাচ্ছি, এই মুহূর্তে চলে আসলো। পরবর্তী কথা না যাস না, তখনও বলতেছে কি আচ্ছা ফিরে আসতেছি, এখানে এসে পড়ে গেল। ক্লিয়ার বুঝতে পারছো? তার মানে অভিকর্ষ ত্বরণ যে একটা বস্তু উপরের দিকে উঠলে পরে তাকে সবসময় কি করবে? নিচে নামাইতে চাবে। কিন্তু প্রথম পর্যায়ে বস্তুটা নিচে নামবে না, সে উপরে উঠতেই থাকবে। কিন্তু একটা সার্টেন সময় পরে এই টান বলটা বা তার ভিতরে যে শক্তিটা ছিল সেটা বা বলটা ধ্বংস হয়ে যাবে বা শেষ হয়ে যাবে। এখানে সে শেষ হয়ে গেল। পরবর্তীতে কি হলো? নিচে এই অভিকর্ষ ত্বরণ কিন্তু তাকে তখনও টানতেছে, বলতেছে ফিরে আয়। তখন সে আস্তে করে নিচের দিকে ফিরে যাবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে যদি আমাদের এনার্জিটা শূন্য হয়ে যায় বা বেগটা যদি আমাদের শূন্য হয়ে যায় তাহলে তো এটা ঠপ করে নিচে পড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আলটিমেটলি এখানে যাই পড়লো কেন? দেখো এই বিন্দুতে আমাদের বেগ শূন্য হয়ে যায়, কিন্তু সেটা কিন্তু উলম্ব বেগ বোঝায় মূলত, ঠিক আছে? অর্থাৎ উলম্ব বরাবর যার যাওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কি হয়ে যাবে? হারাই যাবে, সেই ক্ষমতাটা সেখানে থাকবে না। যার কারণে কি হবে? সে নিচের দিকে পড়তে থাকবে জি এর কারণে। কিন্তু এই যে vx এটা সবসময় অপরিবর্তিত থাকবে। কেন বলো তো? আমি তোমাদের বারে বারে বলেছিলাম অভিকর্ষ ত্বরণ কখনোই এই আনুভূমিকভাবে কাজ করে না। অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করে? যে আমি মার্কারটা ছেড়ে দিলাম, কোথায় পড়লো? নিচে পড়লো। মার্কারটা কিন্তু এদিকে দৌড় মারে নাই। যদি আমার মার্কারটা এদিক ওদিক চলে যাইতো তখন কিন্তু বলতে পারতাম এইদিকে আমার বল আছে, এদিকে বল আছে, কিন্তু মার্কারটাকে ছেড়ে দিলাম, নিচে পড়ে গেল। তার মানে কি অভিকর্ষ ত্বরণটা সবসময় নিম্নমুখী কাজ করে, আনুভূমিকভাবে কখনোই কাজ করবে না। তার মানে দেখো আমরা এখান থেকে বলতে পারতেছি এই যে এর যে মানটা সেটা কত? শূন্য। তাহলে আমরা এখান থেকে লিখতে পারতেছি vx = v0x। তার মানে আমরা বাংলা একটা কথা লিখে দিতে পারি, অর্থাৎ আনুভূমিক বেগ কখনোই পাল্টায় না। কেন পাল্টায় না? কারণ কি এইদিকে তুমি ছুঁড়ে মারবা, এইদিকে বস্তুটা যাচ্ছে, ওকে এই বরাবর অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে না, ওকে বাধা দেওয়ার জন্য যেটা ব্যক্তি লাগবে সে ব্যক্তিটা নাই। ক্লিয়ার কি বুঝতে পারছি? আচ্ছা, তার মানে এই যে কথাটা, এই কথাটা তোমার প্রমাণে লিখতে হবে না, জাস্ট আমরা একটু বোঝার জন্য লিখলাম। তোমরা একটু নোট করে রেখে দিবা, দেখবা আশা করি ভবিষ্যতে কাজে দিবে। তাহলে আমরা মোটামুটি আনুভূমিক বেগটার যে রিমাইনিং থাকে সেটা সম্পর্কে মোটামুটি বুঝতে পারলাম। এটাকে কিন্তু আমরা এভাবে না লিখে এভাবে লিখতে পারি যে vx = v0 cos আলফা। v0 cos আলফা কেন এটা লিখলাম? এই চিত্রে ফিরে আসি আমরা। যদি আমাদের বেগ v0 হয়, এইটা যদি আমাদের v0 হয়, এটা যদি v0 হয়, তাহলে আনুভূমিকভাবে যে গেছে তার নাম হয়ে গেছে কি v0 cos আলফা। এই যে এখানে আমাদের ছিল কি x বরাবর যেটা গেছে না, x বরাবর বলতে আমরা কি বুঝি? আনুভূমিক বরাবর কোনটা গেল? তাহলে আনুভূমিক বরাবর যে উপাংশ গেল তার নাম কি v0 cos আলফা। এই যে v0 cos আলফা। ক্লিয়ার কি বুঝতে পারছি? আচ্ছা, এখন এই যে এই বেগে একটা নির্দিষ্ট পথ যদি অতিক্রম করে, নির্দিষ্ট পথ, সে পথের মানটা কতটুকু হবে? দেখো তো এখানে কি কোনো বেগের পরিবর্তন আছে? না। এই বেগটাকে আমরা বলতে পারি সমবেগ। এটাকে আমরা বলতে পারি কি? সমবেগ।
তাহলে সমবেগের এই সূত্র অনুসারে কি আমরা লিখতে পারি মোট অতিক্রান্ত আনুভূমিক পথ s ইকুয়াল টু vt লিখতে পারি। মোট আনুভূমিক অতিক্রান্ত পথ সমান s ইকুয়াল টু vt লিখলাম, মানে এই যে এটাকে বলতেছি আমরা s, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত মোট যে দূরত্ব সেটাকে আমরা বলতেছি s, অথবা তোমাদের বইতে x লেখা আছে তোমরা xও ব্যবহার করতে পারো তোমাদের ইচ্ছা মতো। তাহলে আমরা সাপোজ xই ব্যবহার করলাম, তাহলে আমরা পাচ্ছি x সমান vx, মানে হচ্ছে x বরাবর কতটুকু বেগ ছিল, vx সমান আমরা লিখতে পারি v0 cos আলফা ইনটু সময় t। এই যে মোট অতিক্রান্ত যে আনুভূমিক পথ এটা কিন্তু t সময়ে, এই ঘটনাটা ঘটতেছে কত সময়ে, t সময়ের মধ্যে এই ঘটনাটা ঘটতেছে। ক্লিয়ার? তাহলে t সময়ে অতিক্রান্ত আনুভূমিক পথ x ইকুয়াল টু vx ইন্টু t। তাহলে vx সমান আমরা লিখলাম v cos আলফা ইন্টু t এর মতো t থেকে গেল, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি t সমান x বাই v0 cos আলফা। এই যে t এর মানটা আমাদের ভবিষ্যতে কাজে দেবে, এর মানটা ভবিষ্যতে আমার কাজে দেবে। কোন ক্ষেত্রে কাজে দেবে? তোমাদের দেখবে যেখানে একটা সমীকরণ লেখা আছে, এখানে একটা সমীকরণ খুব একটা বেশি দরকার হচ্ছে না, জাস্ট এটাকে তুমি সমীকরণ হিসেবে 1 নম্বর রাখলেও হবে। অর্থাৎ এই মানটা তোমার পরবর্তীতে, আমরা তো শুধুমাত্র আনুভূমিক বেগ নিয়ে কাজ করলাম, যখন আমরা উলম্ব বেগ অর্থাৎ যে এই বরাবর যেটা যাচ্ছে, এই বরাবর যেটা যাচ্ছে, এই বরাবর যেটা যাচ্ছে, এই আনুভূমিক বেগের ক্ষেত্রে আসবো, তখন কিন্তু কিছু ভেরিয়েশন থাকবে। ওই ভেরিয়েশনের সময় কিভাবে টি এর মান বের করে আমরা আগাইতে পারি সেটা সম্পর্কে ধারণা নিতে পারবো। তাহলে আমরা পরবর্তী ধাপের ক্ষেত্রে চলে যাই। পরবর্তী ধাপে কি বলতেছে, উলম্ব বরাবর যখন বেগটা কাজ করবে, উলম্ব বেগ। এখন উলম্ব বেগ একটা বস্তু যখন উলম্বভাবে ছেড়ে দেবে বা উলম্বভাবে কাজ করবে, তখন তার উপর কি কাজ করবে, জি কাজ করবে। আগের বার কিন্তু সেটা কাজ করছিল না, এবার কিন্তু জি কাজ করবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা উলম্ব বেগের ক্ষেত্রে দেখো আমরা এখান থেকে পাচ্ছি কি, ভি ওয়াই সমান v0y প্লাস এ ওয়াই টি, অর্থাৎ এই যে অভিকর্ষ ত্বরণ y বরাবর যেটা আছে আমরা এ ওয়াই ধরে নিলাম। ঠিক আছে, এটাও কিন্তু একইভাবে আসছে যে v ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস জিটি, এই সূত্র থেকে আসছে, অথবা এটি, যে কোনো একটা জিনিস আমরা মোটামুটি লিখতে পারি, এটা মোটামুটি তোমরা জানো। তাহলে দেখো আমরা যেহেতু উলম্ব নিয়ে কাজ করতেছি, ভি হয়ে গেল ভি ওয়াই, আমরা উলম্ব নিয়ে কাজ করতেছি, অর্থাৎ ইউ হয়ে গেল v0y, অর্থাৎ আদি বেগ যেটা ছিল y অ্যাক্সিস বরাবর, যে এই বিন্দুতে যেটা ছিল সেইটা নিলাম। এখন কথা হচ্ছে আমরা এখানে প্লাস নেব না মাইনাস নেব, একটু ভালো মতো খেয়াল করো, বস্তুর বেগটা কোন দিকে, এই যে বেগের যে চিহ্নটা এটা কোন দিকে, বেগটা উপরের দিকে কাজ করতেছে না। বেগ যদি উপরের দিকে কাজ না করতো, বস্তু কি উপরের দিকে উঠতো, উপরে উঠতো না, তার মানে বেগ কিন্তু উপরের দিকে, কিন্তু জি কাজ করতেছে কোন দিকে, জি সর্বদাই নিচের দিকে কাজ করে, অর্থাৎ এখানকার সূত্রটা হবে কি মাইনাসের সূত্র। অর্থাৎ সময়ের সাথে সাথে সে যখন উপরে উঠতেছে বেগটা কমে যাচ্ছে, কারণ কি জি মাইনাস অবস্থায় থাকতেছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ভি ওয়াই সমান v0y, এটা সমান আমরা কি লিখতে পারি, v0 সাইন থিটা, অর্থাৎ v0 সাইন থিটা অথবা সাইন আলফা, একই কথা। তুমি যে কোণ ব্যবহার করবে, তুমি এখানে ইচ্ছা করলে আলফা কোণ ব্যবহার করতে পারো, তুমি থিটা কোণ ব্যবহার করতে পারো, তুমি গামা, তোমার যেটা সিম্বল তোমার পছন্দ তুমি সেই সিম্বল ব্যবহার করতে পারতেছো। তাহলে এইটার সমান আমরা কি লিখতে পারতেছি, জি লিখতে পারতেছি, কারণ অভিকর্ষ ত্বরণটা সবসময় ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করে, ইনটু টি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, আচ্ছা মোটামুটি আমরা এই সমীকরণটা এই অবস্থানে রাখলাম, এবং এইটাই হচ্ছে তোমার যে বেগের যে সমীকরণ, আগেরটার ক্ষেত্রে কি বেগের সমীকরণ বের করলাম, এটাও কিন্তু একটা বেগের সমীকরণ। তুমি ইচ্ছা করলে এখান থেকে টি এর মানটাও বের করে নিতে পারো। অর্থাৎ এই প্রমাণটা কিন্তু তোমাদের বইতে যেভাবে করা আছে যে শুধুমাত্র সেভাবে করা যাবে তা কিন্তু না, তুমি ইচ্ছা করলে পরে এখান থেকেও টি এর মান বের করে নিয়ে পরবর্তীতে সেটা ব্যবহার করতে পারো, অথবা এই টিটাও ব্যবহার করতে পারো, সেটা ডিপেন্ড করবে তোমার ক্যালকুলেশনের উপরে। তাহলে এইটা মনে করো উলম্ব বেগের সমীকরণ, উলম্ব বেগের সমীকরণ আমরা এটা পেয়ে গেলাম। ঠিক আছে, এটাও একটা প্রমাণের অংশ বিশেষ। তোমাকে যদি বলতো উলম্ব বেগের সমীকরণ বের করো, তাহলে কিন্তু আমরা এখানে শেষ করে দিতাম।
কিন্তু আমাদের যদি বলতেছে নাকি প্রাসের সমীকরণ বের করতে হবে, তখন কিন্তু এই উলম্ব বেগ দিয়ে শুধুমাত্র কাজ হবে না, এই উলম্ব বেগের কারণে যে উচ্চতার উপরে উঠছে এই উচ্চতা নিয়েও কিন্তু আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সাপোজ টি সময়ে উলম্ব দূরত্ব, উলম্ব দূরত্ব, এখন টি সময়ে উলম্ব দূরত্ব বলতে আমরা ধরলাম সেটা ওয়াই, ওয়াই সমান ওয়াই জিরো, তোমাদের বইতে এখানে ওয়াই জিরো লেখা আছে, অর্থাৎ ওয়াই জিরো বলতে বোঝাচ্ছে যেমন এই যে আমার মার্কার, এই আমি কিন্তু ভূমি থেকে আমার যেহেতু উচ্চতা মোটামুটি 1.75 মিটার, অনেকটাই এরকম, তা আমি এটাকে যদি ছুঁড়ে মারি তাহলে কি এখান থেকে ছুঁড়ে মারবো, এখান থেকে তো ছুঁড়ে মারবো। আচ্ছা, তাহলে ভূমি থেকে নির্দিষ্ট পরিমাণ উচ্চতা থেকে কিন্তু আমি এটাকে ছুঁড়ে মারতেছি, তার মানে সেক্ষেত্রে উচ্চতা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে ছুঁড়ে মারছে কোথা থেকে, এখান থেকে ছুঁড়ে মারা হয়েছে একেবারে ভূমি বরাবর থেকে ছুঁড়ে মারা হয়েছে, তার মানে এখানে ইনিশিয়ালি কোনো উচ্চতা ছিল না। যদি আমি এখান থেকে ছুঁড়ে মারি, একটা কি আমার এই যে এটা ছুঁড়ে মারার কি একটা ইনিশিয়ালি উচ্চতা থাকতেছে, ক্লিয়ার? যদি আমাদের ইনিশিয়ালি কোনো উচ্চতা থাকতো তাহলে আমরা ওয়াইয়ের জিরো এখানে রেখে দিতাম, কিন্তু আমরা ধরে নিলাম ইনিশিয়ালি উচ্চতা 0, ক্লিয়ার? ইনিশিয়াল উচ্চতা ইকুয়াল টু 0। এবার দেখো তাহলে আমরা ওয়াই সমান এখানে লিখতে পারি, এই যে তোমাদের এই সূত্রের কথা কি মনে আছে, এটা আমি কোথা থেকে লিখতেছি আগে সেটা লিখে আসি। আমরা যে লিখতাম এই সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই সূত্রের কথা মনে আছে? এই সূত্রটা আমরা কখন ব্যবহার করতাম, যখন আমাদের উচ্চতার মান বের করতে বলতো একটা নির্দিষ্ট সময় পরে আমরা এই সূত্রই ব্যবহার করতাম, তাই না? এই সূত্রটাকে কনভার্ট করে আমরা এখানে লিখতেছি, দেখো কিভাবে লিখতেছি। ইউটি মানে কি, আদি বেগের কথা বলছে, তাহলে আদি বেগ মানে হচ্ছে ইউ জিরো, কিন্তু যেহেতু একটা উলম্ব বেগ নিয়ে কাজ করতেছে তার মানে এখানে ওয়াই থাকবে, অর্থাৎ আমরা উলম্ব বেগ নিয়ে কাজ করতেছি, উলম্ব বেগ, উলম্ব সরণ এটা নিয়ে কাজ করতেছি, অর্থাৎ এই যে বেগটা সে বেগের উপরের দিকে যে আমাদের মানটা আছে বা ওয়াই অ্যাক্সিস বরাবর যে মানটা আছে আমরা সেটা নেওয়ার চেষ্টা করলাম। তাহলে আমরা এখান থেকে ইউ এর মানটা ইনপুট করে দিলাম, এখন কার মান ইনপুট করব, টি, টি এর মতো টি কে আমরা রেখে দিলাম মাইনাস হাফ জি ইন্টু টি স্কোয়ার। এটা মোটামুটি আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। তাহলে কি আমরা কি আগের সমীকরণের মতো এটাকে চেঞ্জ করে দিতে পারি যে ওয়াই সমান, এটার সমান আমরা কি লিখতে পারি, এটার সমান আমরা লিখতে পারি ভি জিরো সাইন আলফা, ভি জিরো সাইন আলফা। এই যে এখান থেকে কিন্তু আমরা আসলাম, আবারও বলতেছি কোথা থেকে আসতেছি, জাস্ট প্রমাণটার মুভমেন্টটা বুঝতে হবে যে আমরা কোন মানটাকে কোথায় ইনপুট করতেছি, এই মানটা আমাদের আগে থেকে জানা ছিল কিনা বা মানটা আমরা কোথা থেকে জেনে আসছি, ক্লিয়ার? তার মানে আমরা এখান থেকে পেয়ে গেলাম এটা ইন্টু টি। এই দেখো তো টি এর মান দেওয়া আছে না, আমি কিন্তু আগেই বলেছিলাম আমাদের এই মানটা কাজে দিবে, যে 1 নং সমীকরণের মানটাকে আমরা এখানে ইনপুট করে দিচ্ছি। তাহলে এই যে টি এর মানটাকে যদি আমরা ইনপুট করি তাহলে পাচ্ছি এক্স বাই ভি জিরো কজ আলফা মাইনাস হাফ ইন্টু জি এর মতো জি থেকে গেল ইন্টু টি স্কোয়ার, টি সমান আমরা এখান থেকে পাচ্ছি কি, টি এর মান এক্স ভাগ ভি জিরো কজ আলফা, তার উপরে কি আছে আমার স্কোয়ার আছে, তার উপরে স্কোয়ার আছে। তাহলে দেখো এখান থেকে আমরা আলটিমেটলি মানটা লিখতে পারতেছি কি, ওয়াই সমান এই দেখো ভি জিরো কেটে গেল, ভি জিরো কেটে গেল, আর এখানে এক্স এর মতো এক্স থেকে গেল, এক্স এর মতো এক্স থেকে গেল, উপরে আছে কে সাইন, নিচে আছে কে কস। একটু ভালো মতো একটু ব্রেন রিমাইন্ডিং করো, এসএসসিতে ফিরে যাও একটু, তখন কিন্তু আমরা একটা সূত্র পড়ে আসছিলাম এইভাবে যে ট্যান আলফা সমান সাইন আলফা বাই কজ আলফা, এরকম একটা সূত্র পড়ে আসছিলাম, মনে আছে? অর্থাৎ সাইনকে যদি আমরা কজ দিয়ে ভাগ দিয়ে দিই তখন আমরা মানটা পেয়ে যাব কি, ট্যান আলফা, অর্থাৎ এটাকে ভাগ দিয়ে একবার সরাসরি লিখে দিলাম। মাইনাস কি থাকতেছে আমাদের হাফ ইন্টু জি ইন্টু উপরে থাকতেছে আমাদের এক্স স্কোয়ার, নিচে থাকতেছে ভি জিরো কজ আলফা, এক্স স্কোয়ার ভি জিরো কজ আলফা। তাহলে এই মানটাকে আমরা একটু মডিফাই করে ফেলতে পারি। আচ্ছা, এখানে কিন্তু আবার এর উপর স্কোয়ার আছে, অর্থাৎ এইটার উপর যেমন স্কোয়ার আছে এইটার উপর স্কোয়ার আছে না, দেখছো আমি কিন্তু মিস করে ফেলছিলাম, তারপরও তারপর দেখো এখান থেকে আমরা এই মানটা পাইলাম। তাহলে এই মানটা থেকে আমরা কি করতে পারতেছি, আলটিমেটলি চেঞ্জ করে
এই মানটা আলটিমেটলি আমরা চেঞ্জ করে লিখতে পারতেছি y ইকুয়াল টু এক্স ইন্টু বি। এখন বি লিখতেছি কেন, আমরা ধরে নিলাম ট্যান আলফা সমান বি, কোনো সমস্যা আছে? এমনি জাস্ট এই সমীকরণটাকে একটু ছোট বানাই দেখাবো আমরা। এই সমীকরণটা এত বড় নাম, ওই যে যেমন তোমার আছে না যে তোমার নাম কি, সে শুরু করলো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, মানে ওর নামের কোনো বলতে দিয়ে যাই 15 সেকেন্ড লেগে যাচ্ছে, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? কিন্তু যদি তো সরাসরি বলে দিত যে আমার নাম খলজি, ঠিক আছে, এত বড় কিন্তু বলার দরকার হচ্ছে না, কথার কথা। তার মানে আমাদের এত বড়, এই যে এত বড় একটা জিনিস, এটা দিয়ে যদি আমরা রিপ্রেজেন্ট না করে কি করলাম, ট্যান আলফাকে আমরা বি দিয়ে প্রকাশ করলাম, আর এখানে যে অংশটা আছে এই অংশটাকে আমরা সি দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে। এখানে যে অংশটা টোটালটুকু আছে শুধুমাত্র যে এক্স অ্যাক্সিস ব্যতীত, শুধুমাত্র এক্স ব্যতীত, কারণ কি এক্সটা কিন্তু পরিবর্তনশীল, শুধু এখানে লিখে দিব যেহেতু এক্স পরিবর্তনশীল, শুধু একটুক লিখে দিতেই হবে, আর কিছুই না। যেহেতু এক্স পরিবর্তনশীল, যার কারণে আমরা কি করতে পারবো, এক্সকে তার মধ্যে নিতে পারবো না। এখন তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে, ভাইয়া ঠিক বুঝে উঠতে পারলাম না, আমাদের বইতেও যেভাবে বলা আছে আপনিও কথাটা সেরকমই বলে দিলেন যে এইটা অপরিবর্তনীয় কিন্তু এক্স পরিবর্তনীয়, যার কারণে আমরা মানটা লিখতেছি। আসলে বিষয়টা কি দেখো, পৃথিবীতে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে কনস্ট্যান্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল। কনস্ট্যান্ট বলতে আমরা কি বুঝি, বা ধ্রুব বলতে বুঝি যে মানটা কখনোই পরিবর্তন হতে পারবে না, যে মানটা একেবারে স্থিতিশীল এবং সবার জন্য সেটা সমান প্রযোজ্য, সেটাকে বলি আমরা কনস্ট্যান্ট। আর ভেরিয়েবল কি জিনিস, যে মানটা ধাপে ধাপে পরিবর্তন হতে পারে, যে মানটা অটোমেটিকলি পরিবর্তন হতে পারে, সেটা আমরা বলি ভেরিয়েবল। তাহলে একটু এই অঙ্কটার ক্ষেত্রে একটু খেয়াল করো, এটাকে কেন আমরা কনস্ট্যান্ট, এটাকে কিন্তু আমরা বলতেছি ভেরিয়েবল, ভেরিয়েবল অর্থাৎ পরিবর্তনশীল, কিন্তু ওই ট্যান আলফাকে আমরা বলতেছি কনস্ট্যান্ট। তুমি একটু খেয়াল করে দেখো তো, তুমি তো ওই একটা নির্দিষ্ট কোণেই ছুঁড়ে মারছো, তুমি একটা নির্দিষ্ট কোণে ছুঁড়ে মারছো না, তার মানে ট্যানের মান ট্যান আলফা দিলে পরে সারা জীবনই কিন্তু একই মান পাবা। যদি তুমি 40 ডিগ্রি কোণে ছুঁড়ে মারো অথবা 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারো, তাহলে দেখা যাবে ট্যান 45 ডিগ্রির মান তুমি যতবারই বের করো সবসময় মান কিন্তু একই রকম আসবে। সিমিলারলি জি এর মানের কি কোনো পরিবর্তন আছে? জি এর মানে কোনো পরিবর্তন নাই। এই ভি0-র কি কোনো পরিবর্তন আছে? আদিবেগের কি কোনো পরিবর্তন হতে পারে? অতীতে কোনো ঘটনা ঘটে গেছে, তুমি কি সেটা কি পাল্টাইতে পারবা? সেটা কিন্তু পাল্টাইতে পারবে না, সেটা কিন্তু কনস্ট্যান্ট হিসেবে থাকতেছে। অভিকর্ষ ত্বরণটাও কনস্ট্যান্ট হিসেবে থাকতেছে। এই কজ স্কোয়ার আলফা বা কজ আলফাটাও কি কনস্ট্যান্ট, কারণ কি আলফার মানে কিন্তু পরিবর্তন আসতেছে না। কার পরিবর্তন আসতেছে? শুধুমাত্র এক্স এর পরিবর্তন আসতেছে, যে এক্স যেটাকে আমরা ভেরিয়েবল বলতেছি। কেন পরিবর্তন আসতেছে? সময়ের সাথে সাথে এই দূরত্বটা কিন্তু বাড়তে শুরু করছে, সময় যত যাবে এই দূরত্বটা তত বেশি বাড়বে। বস্তু যখন এখানে, বস্তু এখানে, বস্তু এখানে, বস্তু এখানে, দেখো এক্স এর মানেরও কি অবস্থানের পরিবর্তন চলে আসবে সেই ক্ষেত্রে, যার কারণে আমরা বলতে পারতেছি এখানে শুধুমাত্র এক্স ব্যতীত বাকি সবই কনস্ট্যান্ট অবস্থায় আছে। যার কারণে আমরা যে লিখতেছি যে এই ট্যান আলফার সমান আমরা সরাসরি বি লিখে দিলাম, আর হচ্ছে মাইনাস সি এক্স স্কোয়ার, অর্থাৎ সি সমান আমরা কি লিখলাম, সি সেই ক্ষেত্রে আমরা লিখলাম সি সমান জি ভাগ 2v0 স্কোয়ার কজ স্কোয়ার আলফা। এইটাকে আমরা কি ধরে নিলাম, সি সমান ধরে নিলাম। তুমি ইচ্ছা করলে প্রমাণ যে তোমার এখানে শেষ করতে হবে তা কিন্তু না, তুমি ইচ্ছা করলে এখানে প্রমাণ লিখে দিতে পারতা প্রুভড, বা অথবা সরাসরি লিখতে পারতে যে এটাই প্রাসের গতিপথের সমীকরণ, তুমি কিন্তু এখানেও লিখে দিতে পারতে। জাস্ট কি করলাম আমরা, ওই যে বললাম না, নামটাকে একটু সংক্ষিপ্ত করে নিয়ে এটাকে আমরা এইভাবে দেখালাম যে এটা একটা প্যারাবোলিক আকারে। কি আকারে যাচ্ছে? প্যারাবোলিক। কি আকারে যাচ্ছে? এটা আমার প্যারাবোলিক আকারে যাচ্ছে। ক্লিয়ার কি বুঝতে পারছো? সময়ের সাথে সাথে সে যখন প্যারাবোলিকভাবে যাচ্ছিল, এক্স অ্যাক্সিস বরাবর তার একটা মুভমেন্ট ছিল এবং ওয়াই অ্যাক্সিস বরাবর তার একটা মুভমেন্ট ছিল। সে যখন এই পয়েন্টে তখন একটা এক্স এবং ওয়াইয়ের পরিবর্তন আসছে, এখানে যখন তখনও এক্স ওয়াইয়ের পরিবর্তন আসছে, এখানে যখন ছিল তখনই কিন্তু এক্স ওয়াইয়ের পরিবর্তন আসছে। যার কারণে আমরা কি বলতেছি, এক্স এবং ওয়াই কখনোই কি কনস্ট্যান্ট হতে পারে না। আশা করি প্রমাণটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা চেষ্টা করবে এই প্রমাণটা একটু 2-1 বার প্র্যাকটিস করে নিতে।
আমি চেষ্টা করেছি প্রমাণের কোথায় খুঁটিনাটি কি কি বিষয় থাকতে পারে সব কিছু ডিটেলস তোমাকে ধারণা দিয়ে দিয়েছি, চেষ্টা করেছি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু। তুমি এখন তোমার কাজ কি, এই প্রমাণটা একটু 2-1বার প্র্যাকটিস করবে। আমার এই ক্লাস দেখার পরপরই চেষ্টা করবা কি নিজে নিজে 2বার এই প্রমাণটা করে ফেলতে। তুমি 2-3বার যদি প্রমাণটা করে ফেলতে পারো, আশা করি এই রিলেটেড যে প্রমাণটা আমাদের পরীক্ষাতে আসবে সেটা আমরা খুব ক্লিয়ারলি এবং সঠিকভাবে অ্যান্সার করতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।